most prominent dramatist of the world. হুম He enjoys enormous popularity, হুম even in the modern age for his plays and poems. হুম এখানে খেয়াল করো কিছু কিছু ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। Underline আছে এগুলো noun. হ্যাঁ, এগুলো নাউন হওয়ার কারণ কি? কারণ কোনো না কোনো নাম, নাউন মানে কিন্তু নাম। আর যদি মনে করো এই যে 2 নম্বর আন্ডারলাইন স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, এখানে 3টা নাম একসাথে না, এই জন্য এইটাকে বলা জি। হবে নাউন ফ্রেজ। যদি একাধিক ওয়ার্ড থাকে এবং সবগুলো যদি নাম হয় তখন সেইটা হবে নাউন ফ্রেজ। ভালোভাবে বোঝো কিন্তু, মনে করো যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে আর সেটা যদি নাম বোঝায় সেটা তো নাউন, কিন্তু যদি একাধিক নাম থাকে একসাথে তখন সেটাকে বলা হবে নাউন ফ্রেজ। বুঝেছো? এই যে 3টা মিলে, এখানে 3টা মিলে একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে দেখো শেক্সপিয়ার, শেক্সপিয়ার এই যে এটা নিচে আন্ডারলাইন রয়েছে, এটা একটা নাউন, কারণ নাম। আবার একটা জিনিস বুঝতে হবে, নাউনের কিন্তু কয়েকটা পজিশন রয়েছে। মানে আমরা যদি মনে করো তোমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করি, তাহলে সেন্টেন্সের মধ্যে এমন 14টা, মানে 14টা জায়গা আছে যেই জায়গাতে নাউন ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি 5টা জায়গা আছে। খেয়াল করো, মানে 5টা জায়গা সেন্টেন্সের, এমন 5টা জায়গা আছে, সেই 5টা জায়গায় সাধারণত নাউন বসে। আমি একটু তোমাদের সেই এই নাউন পড়ানোর আগে ওইটা একটু বলি। দেখো এই যে এখানে আমি এখানে একটু লিখি, দেখতে পারছো না? তাহলে সুবিধা হবে। মানে এই 5টা জায়গায় কোন একটা যদি তুমি একটা শব্দ পাও, তুমি চোখ বুঝে বলতে পারবা সেটা নাউন, সেটা যেটাই হোক। বুঝতে পারছো? দেখো 5টা কয়টা জায়গা আছে দেখতে পারছো? জি। দেখো ভালোভাবে খেয়াল করো, এটা জানা ইম্পর্টেন্ট, বুঝেছো? মানে বাক্যের মধ্যে 5টা জায়গা আছে যেই জায়গায় নাউন ব্যবহার করা হয়। 1 নম্বর জায়গা দেখো, এই যে 5টা 5 প্লেস, এটা লিখি যে 5 প্লেস। আর 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো সেন্টেন্সের যে সাবজেক্ট তো জানো, সে মানে একটা বাক্যের শুরুতে থাকে, তাই না? যখন দেখবা যে কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের স্থানে আসে, সেটা সব সময় নাউন হবে। সেটা যদি একটা ভার্বও হয় তাও সেটা নাউন। যেমন উদাহরণ দিই, মনে করে এটা এই যে এখানে যেটা রয়েছে শেক্সপিয়ার, এটা তো একটা নাম, এই জন্য নাউন। এটা কিন্তু নাম এই জন্য নাউন না, এটা নাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা সাবজেক্টের স্থানে আছে। বুঝেছো? জি। আমি যদি এই সেন্টেন্সটা এইভাবে লেখা থাকতো, মনে করো যে SHAKES, শেক্স PEARE, পেয়ার, এটা নাউন। নাউন হওয়ার কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট। কিন্তু যদি এমন থাকে শেক্সপিয়ার্স দিয়ে আমি লিখলাম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, তাহলে এই যে 2টা বাক্য না, মানে 2টা ওয়ার্ড, শেক্সপিয়ার্স ফ্রেন্ড, আমি যদি বলতাম শেক্সপিয়ার ফ্রেন্ড ইজ আ গুড স্টুডেন্ট অথবা ওয়াজ আ গুড স্টুডেন্ট, মানে শেক্সপিয়ারের বন্ধু ভালো ছাত্র ছিল। এখানে এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা? শেক্সপিয়ার্স ফ্রেন্ড, নাউন কোনটা বলো? শেক্সপিয়ার। শেক্সপিয়ার না, নাউন হচ্ছে ফ্রেন্ড। আর শেক্সপিয়ার এটা পসেসিভের কাজ করছে, এইটা হচ্ছে তোমার ও জি জি, পজিটিভ। পসেসিভ, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ভালোভাবে বোঝো কিন্তু, এটা অ্যাডজেক্টিভ। মানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে না? মানে এই এই শেক্সপিয়ার, এই যেখানে আছে শেক্সপিয়ার, এইটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এই ফ্রেন্ডটা আবার নাউন। কারণ কি? শেক্সপিয়ার্স মানে শেক্সপিয়ারের বন্ধু, এই যে এই শেক্সপিয়ারের বন্ধু, মানে এই বন্ধুটা কার? বন্ধুকে নির্দিষ্ট করার জন্য শেক্সপিয়ারের নাম ব্যবহার করা হয়েছে। এভাবে খেয়াল করো যে কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক নাউন থাকে, মনে করে 2টাই নাউন, এমনিতে নর্মালি শেক্সপিয়ার ফ্রেন্ড 2টাই তো নাউন, কিন্তু যদি আচ্ছা আমি একটা ট্যাব নিই তাহলে এখানে হবে, সমস্যা নাই। দেখো এই যে এখানে 2টা নাউন রয়েছে, 2টা তো নাউন, কিন্তু এই বাক্যের মধ্যে তোমাকে যদি বলা হয় নাউন কোনটা, ফ্রেন্ডটা নাউন আর এইটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু 2টা নাউন, এই 2টা মিলে নাউন ফ্রেজ, কিন্তু মূলত এখানে শেক্সপিয়ারটা অ্যাডজেক্টিভ। এই জন্য নাম দেখলেই বলা যাবে না যে এটা নাউন, ঠিক আছে? এটা চিনতে হবে। এখানে মানে আমি যদি লিখি যে শেক্সপিয়ার ফ্রেন্ড, সেন্টেন্সটা লিখি শেক্সপিয়ার ফ্রেন্ড ওয়াজ আ গুড স্টুডেন্ট, মানে শেক্সপিয়ারের বন্ধু ভালো ছাত্র ছিল। এইখানে
দেখো এখানে এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কে বলো তো, শেক্সপিয়ার না শেক্সপিয়ারের বন্ধু? সাবজেক্টটা কে, কাকে বোঝাচ্ছে? এই যে ভালো ছাত্র ছিল সেটা কে, শেক্সপিয়ার না শেক্সপিয়ারের বন্ধু? শেক্সপিয়ারের বন্ধু। তাহলে শেক্সপিয়ারের যে বন্ধু মানে সাবজেক্ট যেটা, সেটা হবে নাউন। এখানে কিন্তু শেক্সপিয়ার সাবজেক্ট না, এই বন্ধুটা কার বন্ধু এটা নির্দিষ্ট করার জন্য এটা হলো শেক্সপিয়ারের বন্ধু। এখন শেক্সপিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই ফ্রেন্ড এটা হলো নাউন। বুঝতে পারছো? এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নাউন হওয়ার সাবজেক্টের স্থানে বসতে হবে, যেটা সাবজেক্ট সেটাই নাউন। ঠিক আছে, 1 নম্বর কথা। এখানে এই দুইটা মিলে একটা নাউন ফ্রেজ, কিন্তু এককভাবে বললে এখানে শুধুমাত্র ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা নাউন, আর শেক্সপিয়ার হচ্ছে তোমার, শেক্সপিয়ারটা কিন্তু অ্যাডজেক্টিভ। বুঝেছো? এইভাবে মানে সিস্টেম যে তুমি একটা নাম দেখলেই কিন্তু নাউন বলতে পারবা না। বুঝেছো? নাম দেখলে নাউন না, আর একটা সাবজেক্টের স্থানে যেটা বসবে সেটা নাউন। এখন সাবজেক্ট চেনার উপায় রয়েছে, তোমাদের কাছে মনে হতে পারে যেমন বললে শেক্সপিয়ার এটা সাবজেক্ট না, সাবজেক্ট চিনতে হলে তুমি এই যে যে ভার্বটা থাকবে, ঠিক আছে, ভালোভাবে বোঝো, ভার্বকে সবসময় কে দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে, কে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করতে হবে বুঝতে পারো নি? ভার্বকে এখানে প্রশ্ন করো তো কে দিয়ে, যে কে ভালো ছাত্র ছিল, শেক্সপিয়ারের বন্ধু, তাহলে সাবজেক্ট কে আসতেছে, তার বন্ধু। তাহলে বন্ধু, এই যে সাবজেক্টের স্থানে যেটা বসবে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে, 1 নম্বর কথা। এবারে 2 নম্বর আসো, 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে অবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে যদি কোনো একটা ওয়ার্ড তুমি পাও সেটা হবে নাউন। ঠিক আছে, সারা জীবন নাউন, মনে করো কিয়ামত পর্যন্ত নাউন। যদি অবজেক্টের স্থানে কোনো একটা শব্দ আসে সেটা সবসময় কী হবে, নাউন হবে। বুঝতে পারছো? যেমন এইখানে দেখো, আমি যদি একটা উদাহরণ লিখি, যে আমি লিখলাম যে আই নো শেক্সপিয়ার। ঠিক আছে, এখানে অবজেক্ট কোনটা, শেক্সপিয়ার। অবজেক্ট চেনার উপায় কি, সেন্টেন্সের মধ্যে যদি তুমি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। তাহলে প্রশ্ন করো আমি কাকে চিনি, শেক্সপিয়ার, অবজেক্ট, তাহলে অবজেক্টের স্থানে আছে শেক্সপিয়ার। এবং যেহেতু একটা ওয়ার্ড, এটা যেহেতু একটা ওয়ার্ড, সেটা কিন্তু নাউন। ঠিক আছে, ভার্বকে সবসময় অবজেক্ট খুঁজতে হলে কে মানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আর সাবজেক্ট খুঁজতে হলে মনে রাখবা, সাবজেক্ট খুঁজতে হলে মানে কে বা কারা, কে বা কারা, কে বা কারা, দুইটা জিনিস আছে, কে বা কারা। এখানে আমি লিখে দিই যে কে বা কারা, এই যে কে বা কারা, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে তুমি পাবা সাবজেক্ট। আর অবজেক্ট খুঁজতে হলে মনে রাখবা যে কি বা কাকে, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা অবজেক্ট। তাহলে নাউন চেনার কিন্তু উপায় রয়েছে অনেক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা নাউন, তার মানে সাবজেক্টের স্থানে থাকবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা অবজেক্ট, সেটাও নাউন। এখানে প্রশ্ন করো আই নো শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারকে চিনি, আমি কাকে চিনি, শেক্সপিয়ার, এটা নাউন। কিন্তু দেখো, আমি অনেকেই মনে করবে আমি যদি বলি যে সেন্টেন্সটা আমি এটা যদি লিখি আই গো হোম, এখানে হোম কি বলতো, হোম কোন পার্টস অফ স্পেস, ফাহিম বলো, নাউন। তারপরে ফাতেমা, নাউন। কিভাবে নাউন, নাউন কিভাবে, দেখো ঝামেলা আছে এখানে। আমি কি বললাম, সাবজেক্টের স্থানে থাকতে হবে, না হলে অবজেক্ট। এখানে এই অবজেক্টের স্থানে আছে, এটা বুঝতে হলে কি করতে হবে, ভার্বকে তুমি দেখে বুঝতে পারবে না, তো ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। এবার তুমি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যেটা পাবা সেটা হবে অবজেক্ট। এখানে কি এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে, অবজেক্ট তো নাই। আই গো হোম, আমি বাড়ি যাই, তুমি প্রশ্ন করো ভার্বকে আমি কি যাই, কোনো অ্যান্সার নাই। আমি কি যাই, উত্তর পাওয়া যাচ্ছে, আবার আমি কাকে যাই, কোনো অ্যান্সার আছে, তার মানে এটা অবজেক্ট না। তো
অবজেক্টের স্থানে নাউন বসে। এবার তুমি ভার্বকে যদি প্রশ্ন করো যে আমি কোথায় যাই, তখন অ্যান্সার আছে আমি বাড়িতে যাই, হোম। যখন তুমি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করবা, সেটা তো অ্যাডভার্ব অফ প্লেস, তো এটা তো নাউন না, হোম এখানে নাউন না। জাস্ট অনেকেই মনে করে কিন্তু এটা হোমটা নাউন, হোম অ্যাডভার্ব, তার মানে এখানে কোনো নাউনই নাই, বুঝতে পারছো? এই জন্য নাউনের 5টা এই বেসিক জিনিস জানতে হবে। 5টা জায়গা আছে, একটা হচ্ছে সাবজেক্টের স্থানে নাউন, আরেকটা হচ্ছে অবজেক্টের স্থানে নাউন বসে। তাহলে এখানে হোম কিন্তু নাউন না, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হোয়ার দিয়ে মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে কিন্তু হোম অ্যাডভার্ব মানে নাউন না, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এ বুঝতে হবে। 3 নম্বর দেখো, 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, ভালোভাবে বোঝো কিন্তু, 3 নম্বরে যে প্রিপজিশন আছে না, প্রিপজিশন চেনো? প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে সব সময়, যদি ভালোভাবে কথাটা মনোযোগ দিয়ে শোনো, একটা প্রিপজিশনের পরে যদি সব সময় একটা কোনো একক ওয়ার্ড আসে, একটা মানে প্রিপজিশনের পর যদি একটা শব্দ আসে, তাহলে সেইটা কিয়ামত পর্যন্ত নাউন। সে যে কোনো শব্দ, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা হচ্ছে নাউন, আর যদি একাধিক ওয়ার্ড বসে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। শুধুমাত্র প্রিপজিশন এই যে টু বাদে, ঠিক আছে, উইদাউট টু, আমি এখানে লিখে দিই যে উইদাউট টু, এই টুর পরে যদি কোনো একটা ভার্ব আসে সেইটাকে বলা হবে ইনফিনিটিভ। আর টু বাদে যত প্রিপজিশন আছে, ঠিক আছে, সবগুলোর পরে যদি কোনো একটা ওয়ার্ড আসে সেইটা একেবারে মনে করো কিয়ামত পর্যন্ত নাউন, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ক্লিয়ার, বুঝেছো? উদাহরণ দেখো, তাহলে ভালো বুঝতে পারবা। আমি যদি সেন্টেন্সটা এভাবে লিখি যে কি লেখা যাবে, আমি বললাম যে আই ফন্ড অফ, একজন নাম দিলাম যে হাবিব আমার ভাইয়ের নাম মনে করো, আই ফন্ড অফ হাবিব, মানে আমি হাবিবের ভক্ত। এইখানে দেখো, এখানে কোনো অবজেক্ট কি আছে? তোমাদের মনে হইতে পারে এখানে হাবিবটা কি অবজেক্ট, এটাকে আসলে অবজেক্ট? ভার্বকে প্রশ্ন করো দিনে আমি কি ভক্ত, কোনো অ্যান্সার নাই। কাকে ভক্ত? এই হাবিবের আসে যে হাবিবের, ঠিক আছে, কিন্তু কার ভক্ত, কার দিয়ে প্রশ্ন করলে তো হবে না, প্রশ্ন করতে হবে কাকে দিয়ে। তবে এইখানে এটা অবজেক্ট হিসেবে ধরা যেতে পারে, কিন্তু এইখানে এই যে হাবিব নাউন, এটা যে নাম এই জন্য নাউন না, এই হাবিবটা নাউন কারণ এই যে প্রিপজিশন রয়েছে অফ, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে এই জন্য নাউন। হাবিব নাম এই জন্য নাউন না, এই নাউন হওয়ার মূল কারণ হচ্ছে প্রিপজিশনের পরে বসেছে তাই, বুঝেছো? তার মানে প্রিপজিশনের পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে সেটা হবে নাউন। আবার যদি আমি এভাবে লিখি যে আই ফন্ড অফ হাবিবস ফ্রেন্ড, আমি হাবিবের বন্ধুর ভক্ত, তার মানে এইখানে এই জায়গায় তোমার আছে কোনটা নাউন, কোনটা? এই যে ফ্রেন্ডের ভক্ত, আর হাবিবটা এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু এককভাবে বললে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু সিঙ্গেলভাবে এই ফ্রেন্ডটা এখানে নাউন আর হাবিবটা অ্যাডজেক্টিভ। এইভাবে মনে করবা যদি পরপর যদি 100টা নাউনও বসে, মনে করো পরপর 100টা, আমি এভাবে লিখতে পারি যে আই ফন্ড অফ হাবিবস ফ্রেন্ড, আর একটা নাম দিলাম যে শান্তি, মানে হাবিবের বন্ধু শান্তির ভক্ত। এখন এইখানে এই যে শান্তিটা নাউন আর বাকি সব নাউনই অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? এইভাবে যদি মনে করো তোমার 100টা নাউন পরপর বসে, একদম শেষের নাউনটাই শুধু নাউন আর বাকি সব নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, বুঝেছো? মানে তখন এই যে এই শান্তির পরিচয়, শান্তিকে বিশেষায়িত করতেছে, শান্তিকে আরও নির্দিষ্ট করতে এইগুলো ব্যবহার করা হয় যে এটা শান্তিটা কে, শান্তি হচ্ছে হাবিবের বন্ধু, তার মানে আমি এখানে হাবিবেরও ভক্ত না, হাবিবের ফ্রেন্ড যে শান্তি রয়েছে তার ভক্ত, বুঝেছো? তাহলে প্রিপজিশনের পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার নাউন, শুধু টু বাদে। টুর পরে যদি ভার্ব থাকে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন আই ওয়ান্ট টু গো, এই যে আই ওয়ান্ট টু গো, এই যে আই ওয়ান্ট টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, এটা ভার্বের মধ্যে রয়েছে। আচ্ছা, 4 নম্বরে যেটা সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি বোঝো? না স্যার। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে
পরিপূরক একটার, আচ্ছা আমি উদাহরণ লিখি, পরে লিখছি এটা, দেখো ভালোভাবে বোঝো। কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে, মনে করো যে আই অ্যাম টিচার, আমি হই শিক্ষক, অথবা আই অ্যাম এ টিচার দেওয়া যায়, আমি হই একজন শিক্ষক। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সাবজেক্ট আর অবজেক্ট, এটা কি কোনো আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে? যিনি সাবজেক্ট তিনিই কি অবজেক্ট না? ভালোভাবে বোঝো কিন্তু, যিনি সাবজেক্ট তিনিই কি এখানে অবজেক্ট না? যদি সেন্টেন্সের মধ্যে এমন কোনো জিনিস থাকে যেই সাবজেক্ট আবার তিনিই অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, সেটাকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, যিনি সাবজেক্ট তিনিই অবজেক্ট। বুঝেছো? তোমরা কি দেখতে পারছো, স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। কথা বলছো না? তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা, আচ্ছা এখানে কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে পারছো তো? মানে যিনি সাবজেক্ট তিনিই অবজেক্ট, মানে যেই সাবজেক্ট হবে সেই অবজেক্ট। আবার যদি আমি মনে করো এই সেন্টেন্সটা এভাবে না লিখে আমি মনে করো লিখলাম যে শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, তার মানে যিনি শি তিনি কি স্টুডেন্ট না এখানে? জি স্যার। এই জন্য এই কমপ্লিমেন্ট মানে এই সাবজেক্ট আর এই অবজেক্ট, এই যে অবজেক্টে যেই ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে তোমার নাউন হবে, সর্বদাই নাউন। কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাউন বসে। এখানে 4 নম্বর গেল। এবার আসো 5 নম্বর জিনিসটা। 5 নম্বর জিনিসটা এটা মনে হয় তোমরা পরিচিত না সম্ভবত। এটা একটা জিনিস আছে না, অ্যাপোজিটিভ, কথা নাম শুনেছো? অ্যাপোজিটিভ বা নাউন অফ অ্যাপোজিশন। ঠিক আছে, কোনো একটা ব্যক্তিকে মনে করো পরিচয় করানো হয় একটা অন্যভাবে। সাপোজ মনে করো যে তুমি এটা বলতে পারো যে তোমার একটা বিষয়, যে সাপোজ মনে করো তোমার, আমি একটা উদাহরণ লিখে একবারে, মনে করো আমার কথা বললাম যে আজানুর, আজানুর আমার নাম। ঠিক আছে, লেখার পরে আমি যদি একটা কমা দিই, এখানে কমা দিয়ে লিখলাম যে ইংলিশ টিচার। ঠিক আছে, কমা দিয়ে লিখলাম ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান। এই সেন্টেন্সটা একটু পড়ো তো কেউ, কি বুঝতে পারছো এই সেন্টেন্স দ্বারা? আজানুর ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা দিয়ে তুমি কি বুঝলে? এই যে ইংলিশ টিচার, এইটা কার পরিচয়? আজানুরের পরিচয়। তাহলে এই যে আজানুর একটা সাবজেক্ট, এটা তো নাউন, সাবজেক্ট দেওয়ার পর একটা কমা ব্যবহার করা হবে, তারপরে আজানুরের পরিচয়টা দেওয়া হবে যে আজানুরটা আসলে কে। আজানুর একজন ইংলিশ টিচার। ঠিক আছে, এইটা কমা দেওয়া হবে, আর কখনো কখনো এবার ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রাখা হয়। আজানুর ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। বুঝতে পারছো? আজানুর ইংলিশ টিচার একজন সৎ ব্যক্তি, তার মানে আজানুরের একটা পরিচয়, এটাকে বলা হয় এই যে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, নাউন অফ অ্যাপোজিশন। এই স্থানেও মানে এই যে এখানে যদি একটা ওয়ার্ড আসে সেটা নাউন, আর যদি গ্রুপ অফ ওয়ার্ড আসে বা একাধিক ওয়ার্ড আসে সেটা হবে নাউন ফ্রেজ। বুঝতে পারছো? এখানে যদি জাস্ট এটা যদি লেখা হতো যে আজানুরটা কে, তার পরিচয় আজানুর একজন টিচার। ঠিক আছে, এখানে এই যে নাউনের পরে যদি একটা ওয়ার্ড আসে, যে ওয়ার্ডকে এইভাবে দুইটা কমার মাধ্যমে, এই যে দুইটা কমার মাঝখানে বসানো হয়, তার মানে এইটা হবে এই সাবজেক্টের একটা পরিচয়। আজানুরটা কে? একজন টিচার, মানে এই সাবজেক্ট যেটা থাকবে এই সাবজেক্টের পরিচয়টা এখানে দেওয়া হবে। বুঝতে পারছো? এই সাবজেক্টের পরিচয়টা এখানে দেওয়া হবে, সেটা হবে তোমার অ্যাপোজিশন। যদি এই ওয়ার্ডে মানে এই পরিচয়ের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসে সেটা হবে নাউন, সবসময় এটা নাউনই হবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? জি। না স্যার। বুঝতে পারো নি? কোন জায়গায় বুঝতে পারো নি বলো? আচ্ছা আর একটা উদাহরণ দেখো। আচ্ছা ফাহিম দেখো, ফাহিম কমা দিলাম, ফাহিমটা কে? স্টুডেন্ট কমা দিলাম, ফাহিম স্টুডেন্ট। এখন তুমি যে স্টুডেন্ট এটা তো মনে করো সকলেই জানে না, তুমি তোমার পরিচয়টা দিবা, ফাহিম স্টুডেন্ট ইজ আ গুড বয়, মানে ফাহিম যে কিনা হয় একজন
ছাত্র, তোমার পরিচয়টা, তোমার এটা তো নাউন, ঠিক আছে, এইটাও নাউন, এখানে এটাও নাউন, ভালো বোঝো কিন্তু, এইটাও নাউন আবার এইটাও নাউন, এখানে কিন্তু এইটা অ্যাডজেক্টিভ ওইটা নাউন এমন না, দুইটা নাউন পর পর বসেনি। এই ফাহিমের পরিচয়টা এখানে দেওয়া হচ্ছে, মানে এই ফাহিম এই স্টুডেন্টের কে বোঝানোর জন্য না, এই ফাহিমটা আসলে কি করে, তার পরিচয়টা কি, সে একজন ছাত্র, এই পরিচয়টা দেওয়া হচ্ছে। এই যে পরিচয়ের আগে দেখো এখানে একটা কমা থাকবে, এখানে একটা কমা থাকবে, দুইটা কমার মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটাও সবসময় নাউনে হবে, কারণ এখানে ফাহিমের একটা পরিচয়, এটাকে ইংলিশে বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন। এই যে দুইটা কমা আছে, দুইটা কমার মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড বসে সেটাও সবসময় নাউনই হয়, বুঝতে পারলে এবার? জি স্যার। ঠিক আছে, এই 5টা স্থানে, এই যে 5 প্লেস, 5টা স্থানে মূলত নাউন বসে, কিন্তু এখনও আরও কিছু ওয়ার্ড মানে জায়গা রয়েছে, এমন তুমি যদি মনে করো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করো তাহলে এমন 14টা জায়গা পাবা যেখানে নাউন বসে, কিন্তু এই 5টা তোমার মোটামুটি জানতে হবে, ঠিক আছে, এই 5টা জায়গায় নাউন বসে। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। মানে কি শেক্সপিয়ার ডিস্টার্ব হয়েছে করে, দেখো এখানে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল 1564 সালে, এই যে ইংল্যান্ড একটা স্থানের নাম, ঠিক আছে, ইংল্যান্ডে, এবং সেটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, ঠিক আছে, এটা এখানে দেখো সবগুলা নাম, আর এইগুলাও নাম, কিন্তু এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই জন্য এগুলো সবই নাউন। হি ওয়াজ আ পয়েট, তিনি ছিলেন একজন কবি। এরপরে প্লে রাইট মানে নাট্যকর, আর অ্যাক্টর মানে অভিনেতা, মানে তিনি একাধারে একজন কবি ছিলেন, একজন প্লে রাইট মানে নাট্যকর ছিলেন, এবং অ্যাক্টরও ছিলেন। হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ, এবং ওয়াইডলি মানে বিশ্বব্যাপী, ঠিক আছে, তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিল, মানে বিশ্বে যতগুলা গ্রেটেস্ট রাইটার রয়েছে মানে বিখ্যাত লেখক রয়েছে তার মধ্যে তিনি একজন ছিলেন, ঠিক আছে, ইংলিশে, মানে ইংলিশে যতগুলা লেখক রয়েছে তার মধ্যে তিনি একজন ছিলেন। অ্যান্ড দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং তিনি বিখ্যাত একজন নাট্যকার ছিলেন বিশ্বের মধ্যে, প্রমিনেন্ট মানে বিখ্যাত, আর ড্রামাটিস্ট মানে নাট্যকার। হি এনজয়স অ্যানারমাস পপুলারিটি, দেখো এই যা, তিনি পপুলারিটি মানে জনপ্রিয়তা, আর এনজয় মানে তো উপভোগ করা, অ্যানারমাস মানে বিশাল, তিনি বিশাল জনপ্রিয়তা উপভোগ করে, তার মানে অর্জন করে। ইভেন ইন দ্য মডার্ন এজ, মানে এমনকি এই যে এখন আমরা বসবাস করতেছি কোন এজে বলো দিনই, মানে ইংলিশে যেমন বাংলাতে এজ আছে 3টা না, 3টা যে প্রাচীন, মধ্য আর আধুনিক, তাই না? আর ইংলিশে এজ আছে কয়টা জানো, বলতে পারবা কেউ? না। ইংলিশে এজ আছে 8টা, ঠিক আছে, মানে এটা সংক্ষেপে মনে রাখার সিস্টেম আছে, মনে করো এই যে আমি যেভাবে মনে রাখি এটা দেখাই, এই যে এ এম আর, আমার, এন রভি, রভি এম পি, এ দেখো এইখান দিয়ে আমি এইভাবে মনে রাখতাম, যখন পড়াশোনা করতাম মনে থাকতো না। অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের একটা সাবজেক্ট ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, সেই সাবজেক্টে মানে এটা পড়তে হয়েছিল, যে এটা মনে রাখার সিস্টেম 8টা এখানে রয়েছে, যে আমার, এ এম আর, আমরা যে এই যে চ্যাট করার সময় সংক্ষেপে লিখি না, সেই আমার, আমার মনে করো এটা আমার, আর এন মনে করো একজন, আমার এন, রবি একটা নাম, সেই লোকটা মনে করো এমপি, ঠিক আছে, মানে এইভাবে মনে রাখতে হবে। এই এন দিয়ে মনে রাখতে হবে যে নেইবার্স, মানে আমার প্রতিবেশী, তার নাম রবি, সে হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, মনে রাখার সিস্টেম। এখন এই যে আমারের এ দিয়ে, এটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, মানে এই যে এজ মানে তোমার কি বলে 8টা যুগ, এটাকে বলা হয় পিরিয়ড বা এজ। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, 2 নম্বর সেটা হলো তোমার মিডিল, ঠিক আছে, মিডিল এজ, 3 নম্বরে রেনেসাস, 4 নম্বরে নিউ, রেনেসাঁস মানে তো নবযুগ। হ্যাঁ নবযুগ। আর কে জয়েন করছে, সাফায়াত,
হ্যালো, স্যার কি অবস্থা? তোমার তো খোঁজ খবরই নাই। স্যার আজকে কাজ করতেছিলাম বাসায়, ওই জন্য আপনাকে ফোন দিলাম, তোমার সিমে কল দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আচ্ছা সমস্যা নাই, রেকর্ড করা আছে, আমি ইনশাল্লাহ তোমাকে দিব, ঠিক আছে? দিয়ে দেন স্যার, বাসার কাজ করতেছিলাম ওই জন্য। কি কাজ করছিলে? স্যার আলু উঠাই দিয়েছিলাম। ও, তুমি তো পরিশ্রমী অনেক। হ্যাঁ স্যার। আমিও 10 মিনিট পরেই শুরু করছি, কলেজে গিয়েছিলাম, সেখানে ক্লাস নিয়ে আস্তে আস্তে 10 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে কি ব্যাপার, ডাবল হচ্ছে শব্দ। দেখো এখানে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ইংলিশের এজ বা পিরিয়ড। আমাদের যেমন পিরিয়ড রয়েছে 3টা, ঠিক আছে, প্রাচীন, মধ্য আর আধুনিক। এটা হচ্ছে বাংলার এজ বিভাগ। কিন্তু ইংলিশে পিরিয়ড রয়েছে 8টা। এটা মনে রাখার সিস্টেম এখানে আমি সংক্ষেপে এভাবে তৈরি করছি, ঠিক আছে? এটা একটু খেয়াল করো যে ইংলিশের এজ বা পিরিয়ড রয়েছে 8টা। তার প্রথমটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, ঠিক আছে? এই যে এ দিয়ে মানে আমার, এন, রবি, এমপি। আমারতে মনে করো আমার, এনতে মানে প্রতিবেশী, নেইবার। আমার প্রতিবেশী, তার নাম রবি, সেই লোকটা এমপি। তো এটা মনে রাখার সিস্টেম, এতে হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, এমতে মিডিল, ঠিক আছে, মিডিল পিরিয়ড, আর আরতে রেনেসাস, এনতে নিউ ক্লাসিক্যাল, ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল, আর আর ও একসাথে, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ। আর ভিআইতে হচ্ছে ভিক্টোরিয়ান, এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে। আর এমতে হচ্ছে মডার্ন এজ, বা এই যে এখানে যেটা রয়েছে পড়ছিলাম মডার্ন এজ, এই এমতে হচ্ছে মডার্ন এজ। আর পিতে পোস্ট মডার্ন। এ হচ্ছে 8টা মানে পিরিয়ড ইংলিশের, ঠিক আছে? এইভাবে মনে রাখবা। এতে অ্যাংলো সেকশন, এমতে মিডিল, আরতে রেনেসাস, এনতে নিউ ক্লাসিক্যাল, আর ও এটা দিয়ে রোমান্টিক, ভিআই মানে ভিক্টোরিয়ান, এমতে মডার্ন, পিতে পোস্ট মডার্ন। বুঝেছো? বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু খুব ভালো টেকনিক, ঠিক আছে? এটা তোমরা খাতার উপরে লিখে নাও। এই যে এটা মানে প্রথমে উপরে লিখবা যে ইংলিশের এজ বিভাগ 8, মানে ইংলিশে এজ রয়েছে বা পিরিয়ড রয়েছে 8টা। সেই 8টা পিরিয়ডের এই সংক্ষিপ্ত রূপটা লিখে নাও। সবাই লিখো, মনে থাকবে তাহলে। এটা ইম্পর্টেন্ট জিনিস, জানতে হবে। স্যার সংক্ষিপ্তটা লিখছি কিন্তু কোনটার এটা হচ্ছে অ্যাংলো সেকশন, এতে অ্যাংলো সেকশন। আমি বানান বলছি, লিখো। ANGLO, সিস্টেম, সিস্টেম না, ANGLO। লিখছি অ্যাংলো, তারপরে SAXON, তারপরে MIDDLE, মিডিল, MIDDLE, মিডিল। জি মিডল, হয়েছে? ইয়ে ফাইমার হয়েছে? ফাহিম? জি স্যার। এবার রেনাইসাস লিখো, রেনাইসাস, RENAISSANCE, ঠিক আছে? রেনাইসাস। বলো দিন রেনাইসাস বানান কি বললাম? নবযুগ, না বানানটা বলো, ঠিক আছে দেখি। RENAISSANCE, হ্যাঁ, ফাইভ হয়েছে। জি স্যার। এরপরে নিউ ক্লাসিক্যাল, দেখো নিউ ক্লাসিক্যাল, NEO, CLASSICAL, জি কি লিখেছো বলো? NEO2,
হ্যাঁ NASSICAL তারপরে রোমান্টিক লেখো, রোমান্টিক বানানটা পারবা? পারা হয়েছে? রোমান্টিক ROMANTIC। তারপরে ভিক্টোরিয়ান VICTORIAN RIAN ভিক্টোরিয়ান ইরা, ইরা বা এজ বা পিরিয়ড যেটা লিখবা সেটাই হবে। তারপরে মডার্ন MODERN মডার্ন, আর পিতে পোস্ট মডার্ন। ঠিক আছে, এইগুলাই। তাহলে ফাইমে লেখা হয়েছে? জি স্যার। সাফাত লিখেছো? সাফাত? আচ্ছা দেখো এরপরে, তাহলে এখানে বলা হচ্ছে যে সে এনজয় করে বিশাল জনপ্রিয়তা, এমনকি এই আধুনিক যুগেও। কিসের জন্য? কিসের জন্য করে এটা? করে এই যে ফর হিজ প্লেস অ্যান্ড পয়েমস। প্লে মানে কি বলো তো, জানো প্লে মানে? খেলাধুলা। ইয়ে ফাতেমা বলো। নাটক। হ্যাঁ, নাটক। প্লে মানে নাটক, আর পয়েম মানে কবিতা। মানে সে তার নাটক এবং কবিতার জন্য বিশাল জনপ্রিয়তা অর্জন করে। বুঝেছো? এটা হচ্ছে বিষয়। এখন উপরে বলা হচ্ছে, এতগুলা তো পড়লাম আমরা, এখন উপরে এখানে বলা হচ্ছে যে দিস আর অল নাউন্স, মানে উপরে সব ওয়ার্ডগুলো নাউন, যেগুলো নিচে আন্ডারলাইন করা রয়েছে। দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, মানে নাম বোঝায় এমন শব্দই হচ্ছে নাউন। ইট মে নেম আ পারসন, এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, প্লেস কোনো স্থানের নাম, অর থিং অথবা কোনো কিছুর নাম, মানে যে কোনো কিছুর নামই মূলত নাউন। There is a bewildering variety of things in the world. Bewildering মানে বিভ্রান্তিকর, আর ভ্যারাইটি মানে বিচিত্র। মানে মানে বলা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রকারের, অফ থিংস মানে জিনিসের, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে বিভিন্ন জিনিসের বিভ্রান্তিকর জিনিস রয়েছে। মানে এটা দিয়ে বোঝায় যে নাউনের অনেক বিভ্রান্তি রয়েছে। মানে এই যে মনে করো যে সাপোজ শেক্সপিয়ার, এটা নাউন, কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি বলতে পারবে এটা নাউন, সিম্পলি নাউন। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় এটা কোন নাউন, তার মানে এই যে নাউনের ভিতরে আবার বিভ্রান্তি রয়েছে। সেটা বলছে যে বিশ্বের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে তার অনেক বৈচিত্র্যতা রয়েছে, ভিন্ন ভিন্ন জিনিস রয়েছে। সুতরাং দ্যার ইজ আ bewildering নাম্বার অফ নাউন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। সুতরাং ভাষার মধ্যে মানে নাউনের এমন সংখ্যা রয়েছে অনেক, যেগুলো অনেক বিভ্রান্তিকর, সেটা আমাদের বুঝতে হবে। লুক ব্যাক অ্যাট দ্য নাউন্স ইন দ্য প্যাসেজ অ্যাবাভ, মানে উপরে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ থেকে, মানে প্যাসেজের নাউনগুলো আবার দেখো। অ্যান্ড থিঙ্ক হোয়াট দে নেম, এবং চিন্তা করো হোয়াট দে নেম, তারা কি নাম সেটা। ঠিক আছে, আমরা এইটা পড়লে আরও ভালো বুঝতে পারবো। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ। দে আর মানে ইংরেজিতে 5 প্রকার নাউন রয়েছে। কত প্রকার? 5 প্রকার, মানে 5 প্রকার নাউন আছে মোট। কিন্তু এমনিতেই নর্মালি নাউন তোমাদের যদি বলা হয় যে নাউনের অনেক ভাগ রয়েছে, এখানে 5টা দিছে। প্রথমত মনে করো নাউন আছে 2 প্রকার। একটা হচ্ছে কি জানো 2 প্রকার? কে বলতে পারবা নাউন কত প্রকার প্রধানত? ফাহিম? জানি না। নাউন প্রধানত 2 প্রকার, তুমি বলো ফাতেমা। নাউন ক্লাসের ভিডিও রেস দেখোনি? গ্রামারের ভিডিও আছে তো, এই মানে ক্লাসের আগে একবার করে দেখে নিবা, তাহলে সহজ লাগবে। বুঝেছো? নাউন প্রধানত মনে করো 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। মানে যে নাউনগুলা গণনা করা যাবে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। আবার আরেকটা আছে, এখানে আমরা যদি এখানে আসি ওইটার হিসাব বাদ দিলাম, কাউন্টেবল আনকাউন্টেবল বাদ দিলাম।
এখন এখানে খেয়াল করো, মনে করো যে এইখানে নাউন প্রধানত দুই প্রকার, প্রধানত ভালোভাবে বোঝো কিন্তু, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কনক্রিট নাউন, বুঝেছো? একটা কি, দেখো নাউন দুই প্রকার, একটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে কনক্রিট নাউন, CONCRET, কনক্রিট নাউন, বুঝেছো? কোথায় রাখলাম, কি হয়েছে? তাহলে কনক্রিট নাউন। আর দুই নম্বরটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি মনে করো তোমাকে কেউ যদি প্রশ্ন করে নাউন প্রধানত কত প্রকার, কথার মধ্যে থাকবে মনে করো প্রধানত, প্রধানত কত প্রকার, তখন অ্যান্সারে বলতে হবে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট নাউন না, এই কনক্রিট নাউন আবার চার প্রকার, সেই চার প্রকারের যে প্রকার সেটা এখানে, Abstract noun থাকবে না। মানে চার প্রকার, এই যে একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই চার প্রকার নাউন, এটা হলো এই যে কনক্রিট নাউনের আন্ডারে, আর বাকি এক প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এভাবে নাউন মোট 5 প্রকার, বুঝতে পারছো? তাহলে তোমরা এটা খাতার উপরে লিখতে পারবা, মানে লিখে নাও যে যেহেতু নাউন শিখতেছি, নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা লিখো খাতার উপরে।